প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩১২ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে শ্রাবন্তী রাউত। শ্রাবন্তী একটা অদ্ভুত ঘটনা আমাদেরকে পাঠিয়েছে। আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে স্নিগ্ধা দাস, পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট শহর তমলুকের অন্তর্গত ময়না থেকে। তবে আজকের দুটো ঘটনাতেই অনেক টুইস্ট, অনেক টার্ন রয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। ঘটনা শোনার পর অবশ্যই জানাতে ভুলবে না যে তোমাদের কোন ঘটনাটা সব থেকে বেশি ভালো লেগেছে। যারা নতুন শুনছো অবশ্যই সাবস্ক্রাইব করে জয়েন করে যেও আমাদের এই ছোট্ট পরিবারে, আর আমাদের এই পরিবারকে আরো বড় করে তোলো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩১২ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। হ্যালো রাজদা, আমার নাম শ্রাবন্তী রাউত। আমি আমার জীবনের একটা সত্য ঘটনা শেয়ার করছি, আপনি একটু নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। আমার নাম শ্রাবন্তী রাউত, আমার স্বামীর নাম শুভজিৎ। আমাদের প্রেম করে বিয়ে হয়েছিল, তাই আমাদের পরিবার আমাদের বিয়েটাকে মেনে নেয়নি। ওর পরিবার রাজিও ছিল না, কেননা ও বাড়ির একমাত্র ছেলে। তবে বিয়ে হয়ে যাওয়ার পর শেষমেশ বাড়ির লোকজন আমাদের বিয়েটা মেনে নেয়। শুধু আমাদের ননদ, মানে আমার স্বামীর বোন, এই বিয়েটা তখনও মেনে নেয়নি। বলে রাখি, আমাদের বিয়ের সময় আমার ননদ ৪ মাসের গর্ভবতী ছিল। বিয়ের পর থেকেই সে আমাদের বাড়িতে আসা বন্ধ করে দেয়। একমাত্র আমার শাশুড়ি ননদের বাড়িতে যেতেন। বিয়ের ৬ মাস পরের একটা কথা এখানে বলছি। একদিন গভীর রাতে প্রায় ২টোর সময় আমার ফোনে ফোন আসে, আর আমি ফোনটা ধরে জানতে পারি যে আমার ননদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুনে আমি তাড়াতাড়ি আমার স্বামী আর শাশুড়িকে খবরটা জানাই। তারা দুজনেই তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু সদ্য সদ্য বিয়ে হয়েছে বলে আমার শাশুড়ি মা আমাকে মানা করেছিলেন। আমার ঘরের দরজা তখন খোলাই ছিল। আমার স্বামী এবং শাশুড়ি যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, তখন আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। আমি দেখতে পেলাম একটা কালো লম্বা অবয়ব, ছায়ামূর্তিও বলা যেতে পারে, ওদের পেছন পেছন গেটের বাইরে বেরিয়ে গেল। খুব ভয় পেয়ে আমি দরজাটা বন্ধ করে দিলাম। মনে মনে ভাবলাম, ভুল দেখলাম নাকি, এরকম কি আবার হতে পারে। বাড়িতে চুপচাপ বসে আছি, মনের মধ্যে প্রচন্ড উদ্বেগ। মিনিট 10 পর আমার ফোনটা বেজে ওঠে। আমার স্বামী ফোন করেছে। ফোনটা ধরতেই সে বলল, গাড়ির তেলটা শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি আমার মামাকে বলো গাড়িটা নিয়ে বেরোতে, মা খুব অস্থির হচ্ছে। আমি তাড়াতাড়ি মামাকে গিয়ে ডাকলাম, আর মামা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। তারপর আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। সকালে আমার ঘুমটা ভাঙে আমার কাকি শাশুড়ি আর তার ছেলের ডাকে। আমি দরজা খুলতেই তারা জিজ্ঞাসা করে, আরে তুমি শুয়ে আছো, খবর জানো না? আমি বললাম, কি খবর? না তো, কিছু তো জানি না। কোনো খারাপ খবর নাকি? তখন ওরা জানালো আমার শাশুড়ি আর বেঁচে নেই। আমি তো এই কথা শুনেই হতভম্ব। জানতে পারলাম কোনো অ্যাক্সিডেন্ট নয়, কোনো গাড়ির ধাক্কা নয়। আমার শাশুড়ি মামার সাথে বাইকে যেতে যেতে বাইক থেকে পড়ে যায়। তবে মামা ব্যাপারটা বুঝতে পেরেছিল কয়েক সেকেন্ড পর। যখন মামা বুঝতে পারে যে তিনি পড়ে গেছেন, বাইক ঘুরিয়ে সেই জায়গায় গিয়ে তিনি দেখেন যে আমার শাশুড়ি মা নাকি তাকে কিছু একটা দেখানোর চেষ্টা করছে, কিন্তু শেষমেশ তিনি দেখাতে পারলেন না। আর তারপরেই তিনি তার নিজের ভাইয়ের কোলে মাথা রেখে মৃত্যুবরণ করেন। মাথার পেছনে তার ভীষণ আঘাত লেগেছিল, আর সেটাই হয় তার মৃত্যুর কারণ। এই ছিল সমস্যার সূচনা। ঠিক শাশুড়ির মৃত্যুর 17 দিন পর আমি জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। আর তারপর থেকেই আমার জীবনে নানান রকম সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। একদিন আমি দেখি আমার স্বামীর শরীরে অনেকগুলো নখের দাগ। আমি তাকে জিজ্ঞাসা করি, এগুলো কি হয়েছে? সে কোনো উত্তর দেয় না, বলে কোথা থেকে কি করে হয়েছে সে জানে না। এভাবে আরো কয়েক মাস কেটে যায়। হঠাৎ একদিন খবর আসে আমার শাশুড়ি মায়ের বাবা মারা গেছেন। তিনি একদম সুস্থ মানুষ ছিলেন, যদিও তার বয়স হয়েছিল, কিন্তু মারা যাওয়ার মতো কোনো ব্যামো তার শরীরে ছিল না।
আমরা তার বাড়ি কল্যাণীতে যাই। 3 দিন পর শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে আমার স্বামী আমাকে একটা জায়গায় নিয়ে যায়। আমি কিছুই বুঝতে পারছিলাম না। যখন বুঝতে পারলাম, দেখলাম একজন মুসলমান ভদ্রলোক সেখানে বসে আছেন। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, এখানে কেন এনেছো আমাকে? আমার স্বামী কোনো উত্তর দিল না। সেই মুসলিম ভদ্রলোক আমাকে বললেন, হাত দুটো উপরে করো তো মা। আমি প্রথমে বললাম, কেন? আমার স্বামী আমাকে উনি যা বলছেন সেটা করতে বললেন। তবে অদ্ভুত ব্যাপার, আমি আমার হাত দুটো তুলতেই পারছিলাম না। প্রচন্ড কষ্ট হচ্ছিল, চোখে জল এসে যাচ্ছিল আমার। তিনি আমাকে দুটো তাবিজ আর ছোট ছোট শিশিতে কি যেন পানীয় দিয়ে দেন। রাতে আমি বাড়িতে ফিরে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। কিন্তু রাতে যা ঘটল তা অত্যন্ত ভয়াবহ। আমার কিছু মনে নেই। যেটা জেনেছিলাম সেটা সম্পূর্ণ আমার স্বামীর থেকে জানা। আমার স্বামী আমাকে বলেছিল আমি নাকি ঘুমিয়ে পড়ার পর হঠাৎ করেই জেগে উঠে ওর বুকের ওপর চেপে বসেছিলাম আর ওর গলা চেপে ধরি। আর আমি ওকে বলতে থাকি, আমি তোকে ছাড়বো না, আমি ওকে ভালোবাসি, আমি ছাড়বো না, আমি ছাড়বো না, ও আমার। ওর শাশুড়িকে আমি মেরে ফেলেছি আর এখন ওর সন্তানকেও শেষ করব। আমার স্বামী তখন কোনো রকমে চিৎকার করে বাড়ির লোকজনকে ডাকে আর সকলে মিলে ওকে কোনো রকমে আমার থেকে ছাড়ায় আর তারপর আমাকে বেঁধে রাখে। তারপর একজন মৌলবীকে ডাকা হয়। তিনি আমাকে আমাদের বাড়িতে এসে পানি পোড়া খাওয়ান। আমার চোখ, নাক, কান সব যেন আগুনের মতো জ্বলতে থাকে। আমি স্বাভাবিকভাবে কথাও বলতে পারছিলাম না, তুতলে কথা বলছিলাম। সেই আত্মা আমার মধ্যে থেকে বলছিল, ও আমাকে ভালোবাসে, আমি ওর সন্তানকে নষ্ট করব। ওর শাশুড়িকে যেমন নষ্ট করেছি, মেরে ফেলেছি, ওর সন্তানকে একইভাবে মারব। মৌলবী তখন প্রশ্ন করেন, তুমি কোথা থেকে এসেছো? জবাব আসে, ওদের বাড়ির পেছন থেকে। আমরা একজন নয়, আমরা 4 জন আছি। আমরা 4 বোন, আর ওকে নিয়ে যাব। এরপর মৌলবী সাহেব নানান রকম প্রক্রিয়া চালান। আমার হাতে তাবিজ পরিয়ে দেওয়া হয়, তারপরে দূরে নিয়ে গিয়ে আমাকে গোসল করানো হয়। তারপর আমি ধীরে ধীরে শান্ত হই। এরপরের ঘটনা 13 দিন পর ঘটেছিল। আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি, কেউ যেন আমাকে ডাকছে, তুই চল, চল আমার সাথে, আমি তোকে নিয়ে যাব। কেউ স্বপ্নের মধ্যে এই কথাগুলো আমাকে বলছে। তবে আমি ভয় পেয়ে কাউকে কিচ্ছু কথা বলিনি। আমাকে যদি আবার কেউ বেঁধে রাখে, আমার সাথে যদি আবার কিছু হয়। একদিন আমি সব তাবিজ খুলে লুকিয়ে ফেলি। আমার স্বামী সেটা দেখে প্রচন্ড রেগে যায়। ঠিক সেই রাতেই আমি স্বপ্ন দেখি কেউ আমাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। আমি যখন 9 মাসের গর্ভবতী, আমাদের বাড়িতে একটা পুজোর আয়োজন করা হয়েছিল। আর সেই দিনই হঠাৎ আমি আবার তুতলে কথা বলতে আরম্ভ করি আর আমার বাড়ির সকল লোকজন প্রচন্ড ভয় পেয়ে যায়। আমি বলতে থাকি একটা অদ্ভুত গলায়, দিবি না, কারো কাছে দিবি না, আমি ওকে নিয়ে যাব। এরপর আমি লোকজনের স্বামী আমার স্বামীকে আর এমনকি আমার শ্বশুরকেও মারতে থাকি। 10-12 জন মিলেও আমাকে ধরে রাখতে পারছিল না। আমাকে কেউ ধরতে চেষ্টা করলে আমি তাদের পেটে লাথি মারতে থাকি, তবে কিছুতেই আমাকে কেউ ধরতে পারে না। এই সময় আমার মাসি শাশুড়ি একজন নামকরা মৌলবীকে বাড়িতে ডেকে নিয়ে আসেন। তিনি আমার সামনে এসে দাঁড়াতে আমি শান্ত হয়ে যাই। এই সব ঘটনা কিন্তু আমি কিছুই জানি না, আমি অন্যদের মুখেই শুনে এখানে লিখছি। আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না। শুধু ঘুম থেকে উঠে দেখি আমার সারা শরীরে ভীষণ ব্যথা আর আমার বরের গায়ে আঁচড়ানো কামড়ানোর দাগ। যে মৌলবী সাহেবকে দেখে আমি শান্ত হয়ে গিয়েছিলাম, তার কথা অনুযায়ী পরের দিন আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। তিনি আমাকে দেখে বলেন আমার নাকি মেয়ে হবে এবং সেই আমাকে বাঁচাবে। আর শেষমেশ তাই হয়েছিল। নির্দিষ্ট দিনে আমার মেয়েই হলো। বাড়ির সকলে বলল আমার শাশুড়ি আবার আমার মেয়ের রূপে ফিরে এসেছে। কিন্তু যে অতৃপ্ত প্রেতাত্মা আমার শরীরে বাসা বেঁধেছিল আর কখন বেঁধেছিল আমি নিজেও বুঝতে পারিনি, সে আমাকে এবং আমার সন্তানকে মারার শেষ চেষ্টা করেছিল। আর সবশেষে সেই ঘটনার কথাই এখানে লিখছি। আমার যেদিনকে ডেলিভারি হয় তার আগের দিন ঠিক সন্ধ্যে 7টার সময় আমার প্রচন্ড লেবার পেন আরম্ভ হয়।
আমাকে তড়ি ঘড়ি হাসপাতালে ভর্তি করা হলে আমাকে সঙ্গে সঙ্গে লেবার রুমে ঢোকানো হয়, কিন্তু আমার কিছুতেই বাচ্চা আসছে না। হঠাৎ করেই যেই বেডে আমাকে শোয়ানো হয়েছিল সেখান থেকে আমি এক লাফে মাটিতে এসে পড়ি আর ডাক্তার আর নার্সদের অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকি। সেখানকার সব নার্স আমাকে কোনো রকমে চেপে ধরে আমাকে 3টে চড় মারে, তবুও যেন আমি উন্মাদের মতো চিৎকার করতে থাকি। তখন তারা আমার বরকে ডেকে আনে। এরকম ব্যাপার হাসপাতালে ঘটার অ্যালাউ নেই, কিন্তু তারা কিছুটা বাধ্য হয়ে আমার স্বামীকে ডেকে নিয়ে আসে। আমার বরকে দেখা মাত্রই আমি আবার তুতলে বলতে থাকি, মেরে ফেলবো, দুজনকেই মেরে ফেলবো, তুই কিছুতেই আটকাতে পারবি না, মারবো, আমি মারবো। সেখানকার নার্সেরা প্রত্যেকে ভয় পেয়ে যায়। তারা কোনো উপায় না দেখে আমাকে বেডের সঙ্গে দড়ি দিয়ে আটকে দেয়। তারপর আমি ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। পরের দিন ভোর 6টার সময় আমার মাসি শাশুড়ি হাসপাতালে আসেন আর আমার হাতে 3টে তাবিজ বেঁধে দেন। আর তিনি তার সঙ্গে এনেছিলেন একটা বোতলে করে মন্ত্রপুত জল। সেই জল আমার সারা শরীরে তিনি ছড়িয়ে দেন। এখানে বলে রাখি, আমার হাতে আগে তাবিজ ছিল, কিন্তু কোনো রকম তাবিজ পরা বাচ্চা হওয়ার সময় অ্যালাউ নয়। কিন্তু আমার ওই অবস্থা দেখার পর তারা সেই তাবিজ পরাতে বাধ্য হয়। আর সত্যি কথা বলতে, সেই তাবিজ পরানো এবং জল ছেটানোর পরপরই আমি একেবারে শান্ত হয়ে যাই। ঠিক সকাল 8:30টার সময় আমার মেয়ে জন্ম নিয়েছিল। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন, আর সেই দিনই আমার মেয়ে নতুন জীবন পায়। সবাই বলে ও নাকি আমার শাশুড়ির মতোই দেখতে হয়েছে। আমার শাশুড়ির সাথে ওর অনেক মিল। আমার সঙ্গে যা হয়েছে সব সময় আমার পাশে আমার বর আর শ্বশুর মশাই ছিল। কখনোই তারা আমার সঙ্গ ছাড়েনি। বর্তমানে আমার মেয়ের বয়স 6 বছর। ওর নাম সৃজিতা। তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। এই পৃথিবীতে আসার আগে থেকেই ওকে অনেক লড়াই করতে হয়েছে, আর জিতেওছে। ওকে আশীর্বাদ করো যাতে ও জীবন যুদ্ধেও যেন সাফল্য লাভ করে। এই ছিল আমার জীবন মরণ কাহিনী। ভালো লাগলে নিশ্চয়ই বলো। ভালো থেকো। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম, শ্রাবণী আমাদেরকে পাঠিয়েছে। অদ্ভুত, সত্যিই অদ্ভুত। এরকম ঘটনা কিন্তু আমি আগে শুনিনি। ঘটনার মধ্যে এতগুলো টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে, মানে একেবারে স্পাইন চিলিং একটা ঘটনা। জানি না আমি কতটা ভালোভাবে উপস্থাপনা করতে পেরেছি, কিন্তু ঘটনা পড়ার সময় আমার কিন্তু বেশ লেগেছিল। তোমরা যদি আমাকে এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে স্নিগ্ধা দাস, পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে। শুরু করছি আজকের প্রেতপক্ষের 312 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনা। হ্যালো দাদা, কেমন আছো? আশা করি তুমি এবং প্রেতপক্ষ পরিবারের সবাই খুব ভালো আছে। এর আগে 268, 295, 305 নম্বর এপিসোডে আমার ঘটনা শোনানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঘটনা শুরু করার আগে সায়ন্তনের নামটা নিও। ও না থাকলে হয়তো তোমাকে এই ঘটনা পাঠানো সম্ভব হতো না। আজকে আমি আমার জেঠিমার ঘটনা শোনাবো। শুরু করছি ঘটনা। তবে ঘটনা শুরু করার আগে সায়ন্তনের নামটা অবশ্যই নিচ্ছি। থ্যাংক ইউ সায়ন্তন। আমি জানি না কিভাবে তুমি ওকে হেল্প করেছো ঘটনা পাঠাতে, তবে ও লিখেছে যে তুমি না থাকলে ও ঘটনাটা হয়তো পাঠাতেই পারতো না, তাই জন্যে তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি। বেশ কিছুদিন ধরে ঘটনাটা লিখব করে লেখা হয়ে ওঠেনি। আজ লিখতে বসলাম। 2020 সালের ঘটনা। ঘটনা শুরু করার আগে বলা ভালো যে এটি জোকাভূতের পরবর্তী পর্ব। জোকাভূতের ঘটনাটি 305 নম্বর এপিসোডে শোনানো হয়েছে। এই ঘটনাটি আরো ভালো করে জানার জন্যে বা অনুভব করার জন্যে পূর্ববর্তী ঘটনাটা শোনা প্রযোজ্য।
যাই হোক, প্রথমে আমাদের পাড়ার বর্ণনাটা একটু দেওয়া ভালো, তাহলে ঘটনাটা বুঝতে সুবিধা হবে। আমাদের পাড়া কথাটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটা সবুজে মোড়া স্নিগ্ধ ছোট্ট একটা পাড়া। চারিদিক জুড়ে ধানক্ষেত, নারকেল গাছ, পাখির ডাক, আর এর সবকিছুর মাঝখান দিয়ে একটা সরু পাকা রাস্তা। আমাদের পাড়াতে সর্বমোট 5টা বাড়ি, এর মধ্যে সর্বশেষ বাড়িটা হলো আমাদের। রাস্তার প্রথম বাঁকে পড়বে পুকুর, তারপর শ্মশান। কিছুটা এগিয়ে এলে পাড়া দেখা যাবে আমাদের। আমাদের বাড়ির পেছনে জঙ্গল এলাকা, আর সেই বাড়ি আর জঙ্গলের মাঝে রয়েছে একটা ঝিল। আশা করি আপনারা চোখ বুঝে একটু আমাদের পাড়ার দৃশ্যটা কেমন ভেবে নিয়েছেন। এবার ঘটনাটা শুরু করছি। ছোট থেকেই জেঠিমা আমাকে ভীষণ ভালোবাসতেন। পাড়ার আমি একমাত্র মেয়ে, তাই স্বাভাবিকভাবেই আমার পাল্লাটা একটু ভারীই ছিল। আগের ঘটনাতেই জানিয়েছিলাম যে জেঠিমার বাড়ির পেছন দিকেই ছিল সেই জোকা ভূতের পুকুরটা। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যারা আগের ঘটনা শুনেছ যে কিভাবে একটা পরিবার ওই জোকা ভূতের প্রভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। জেঠিমা আমাদের ছেড়ে চলে যান 2020 সালে। দিন আর মাসটা ছিল 27শে অগস্ট। সকালটা শুরু হয়েছিল মৃত্যু সংবাদ দিয়ে। যথাযথভাবে জেঠিমার নিথর দেহটা যখন আনা হয় তার বাপের বাড়ি থেকে, কারণ তিনি মৃত্যুকালে তার বাপের বাড়িতেই ছিলেন, চিতার উপরে যখন জেঠিমার দেহটা রাখা হয়, জেঠিমার দেহ পুড়তে পুড়তে নাকি তার শরীরের এক টুকরো মাংস ঝলসে মাটিতে পড়ে। সেই দৃশ্যের কথা এখনো ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই দিনই সন্ধেবেলায় আমার গাটা কেমন ছমছম করছিল। বাড়ির সকলেই কেমন একটা অস্বস্তিতে ভুগছিল। সবার যেন কি একটা মনের মধ্যে ভয় কাজ করছে। ক্লান্ত থাকায় সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে। হঠাৎ করেই আমার ঘুমটা ভাঙে বেশ অনেকগুলো কুকুরের চিৎকারের আওয়াজে। জানলা দিয়ে দেখি আমাদের বাড়ির সামনে 3-4টে কুকুর ঘেউ ঘেউ করে চিৎকার করছে। তবে আমাদের বাড়ির দিকে তাকিয়ে নয়, জেঠিমার বাড়ির সামনে দাঁড়িয়ে। আমি ঘরের দরজা খুলে উঠোনে বেরিয়ে আসি, আর সদর দরজা খুলে দেখতে পাই সেই কুকুরগুলো জেঠিমার বাড়ির দিকে তাকিয়ে এক নাগাড়ে চিৎকার করে যাচ্ছে। হঠাৎ করেই আমার চোখ যায় জেঠিমার বাড়ির ছাদের দিকে, আর সেই দিকে তাকাতেই আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আমি দেখি জেঠিমাকে চিতাতে পোড়ানোর সময় যেই শাড়িটা পরানো হয়েছিল, সেই শাড়ি পরেই আমার দিকে পেছন করে ছাদে দাঁড়িয়ে আছে জেঠিমা। আমি জেঠিমার দিকে তাকাতেই উনি আমার দিকে ঘুরে তাকালেন, আর ঠিক সেই সময় পেছন থেকে আমার মা এসে বলল, কিরে এখানে দাঁড়িয়ে আছিস? রাত হয়েছে, ঘুমাবি না? আমার কথা বলার ক্ষমতাটুকু চলে গিয়েছিল। শুধুমাত্র আঙুল দিয়ে ছাদের দিকে মাকে দেখালাম। মা বলল, কি দেখাচ্ছিস? জেঠিমার বাড়ির ছাদের দিকে কেউ দাঁড়িয়ে নেই, আর কুকুরগুলো যে যার মতো এদিক ওদিক চলে গেল। এরপর 4 দিনের দিন জেঠিমার কাজ সম্পন্ন হলো। এই কটা দিন অস্বাভাবিক কিছু ঘটেনি। আমাদের এদিকে একটা নিয়ম আছে, 4 দিন থেকে 15 দিন ধরে মৃত ব্যক্তিকে তার পছন্দের রান্নাগুলো রান্না করে তার ছবির সামনে দিয়ে আসতে হবে। একে কাকবো বলে। জেঠিমার ছেলে তখন ছোট, তার রান্না করতে দেরি হয়। তো সেই দিন হয়েছে কি, জেঠিমার বাড়ির সামনে যে বাড়িটা আছে সেই বাড়িতে রুটি করা হচ্ছিল। হঠাৎ করেই কোথা থেকে একটা কাক এসে একটা রুটি মুখে করে নিয়ে তুলে চলে যায়, আর কাকটা যায় তো যায় সোজা জেঠিমার বাড়ির ছাদে। আর সেই দিনই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে আমাদের বাড়িতে। দুপুরবেলা হওয়ায় আমরা তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎ করেই আমার মা শুনতে পায় রান্নাঘরে কেউ যেন বাসন কোসন ফেলে দিচ্ছে। মনে হচ্ছে কেউ যেন হাড়ি উল্টে দেখছে। মা ঘুম থেকে উঠল, তারপর আস্তে আস্তে ঘুম চোখে রান্নাঘরে গিয়ে দাঁড়ায়। রান্নাঘরের দরজাটা একটু ফাঁক করতেই মা দেখে কেউ একজন মায়ের দিকে পেছন করে দাঁড়িয়ে হাঁড়ি থেকে ভাত খাচ্ছে। মা মুখ দিয়ে আওয়াজ করতে যাবে কে, আর নিজে থেকেই দরজাটা ধড়াম করে মায়ের মুখের ওপর বন্ধ হয়ে যায়। কিন্তু মা ছিলেন অত্যন্ত সাহসী। মা তারপরেও দরজা খুলে রান্নাঘরে ঢোকে, কিন্তু রান্নাঘর একেবারে ফাঁকা। কোথায় কে দাঁড়িয়ে? কেউ কোথাও নেই। তবে হাঁড়িটা রয়েছে, তার চারপাশে সামান্য ভাত ছড়ানো। আর রান্নাঘর থেকে বেরোনো কারোর পক্ষেই সম্ভব নয়, কেননা দরজাতে তো মাই দাঁড়িয়ে আছে, আর রান্নাঘর দিয়ে বেরোনোর আর কোনো রাস্তা নেই।
জেঠিমা মারা যাওয়ার পর এরকমই কিছু বিক্ষিপ্ত ঘটনা আরো কয়েকটা ঘটেছিল, সেগুলোই এবার বলছি। 8 দিনের দিন পাড়ার একটা দাদা তার বন্ধুদের সাথে পাশের পাড়ায় অর্কেস্ট্রা শুনতে যায়। রাত 12টা নাগাদ অর্কেস্ট্রা যখন শেষ হয়, ওর বন্ধুদের সাথে সাইকেল করে বাড়িতে ফিরছে। হঠাৎ করেই তার মনে হয় তার সাইকেলের পেছনটা যেন ভারী হয়ে উঠেছে। ও ভাবে হয়তো চাকার হাওয়া কমে গেছে, কিন্তু সেই সময় হঠাৎ করেই সে একটা অদ্ভুত কণ্ঠস্বর শোনে। কেউ তার কানের সামনে এসে বলছে, কি রে খোকন, এসেছিস, কিন্তু তুই ফিরবি কি করে? সেই দাদাটা ভয় পেয়ে যায়। এরকম কথা কে তাকে বলবে? তার কি কান বাজছে? কিছুই বুঝতে পারে না সে তাড়াতাড়ি সাইকেল চালাতে আরম্ভ করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে উপলব্ধি করে সে একই জায়গায় বারবার সাইকেল নিয়ে চরকি পাক খাচ্ছে। বেশ অনেকক্ষণ পর সে যখন বাড়িতে এসে পৌঁছায়, তখন পূব আকাশের মুখ কিছুটা উজ্জ্বল হয়েছে। শ্রাদ্ধের 2 দিন আগের কথা এবার এখানে বলছি। মৎস্যমুখের দিন ঝিল থেকে মাছ ধরা হবে, আর সেই মাছই গ্রামের লোকেদের খাওয়ানো হবে। সেই জন্যে ছোট দাদু রাত 11টার দিকে ঝিলের পাশের জঙ্গলের দিকে মোটর দেখতে গেছে। সেই মোটর ব্যবহার হয় ঝিলের জল মারার জন্যে, আর মোটরটা বসানো রয়েছে ঝিল আর জঙ্গলের মাঝামাঝি জায়গায়। রাত হয়েছে দেখে তার স্ত্রীও তার সাথে যায়। এক পারে ছোট দাদুর স্ত্রী দাঁড়িয়ে রয়েছে, আর অন্য পারে গিয়ে ছোট দাদু মোটর দেখে ফিরে আসবে এই কথা হয়। কিন্তু কিছুক্ষণ পর ছোট দাদুর স্ত্রী এপার থেকে দাঁড়িয়ে দেখেন যে ওপার থেকে কেউ যেন হেঁটে তার দিকে এগিয়ে আসছে। উনি স্বাভাবিকভাবেই ভাবেন যে ওটা ওনার স্বামী। উনি তার উদ্দেশ্যে বলেন, কি গো, হয়ে গেল নাকি এখনো হয়নি? হঠাৎ করেই ছোট দাদু তার পাশ থেকে তাকে ডেকে বলে, কি গো, কাকে ডাকছো? ছোট দাদুর স্ত্রী ছোট দাদুকে বলে, তুমি এখানে? তাহলে ওটা? কেউ কোথাও নেই। যে পার দিয়ে সে এতক্ষণ দেখছিল কেউ তার দিকে হেঁটে আসছে, সেই জায়গা একেবারে ফাঁকা। এবার শ্রাদ্ধের আগের দিনের একটা ঘটনা বলি। পাড়ার একজন মহিলা কলা পাতা কাটার জন্যে শ্মশানটা পেরিয়ে কলা বাগানের দিকে গিয়েছিল। ওনার সাথে আরেকজন গিয়েছিলেন। সে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে, তবে ওনার ফিরতে সন্ধে হয়ে যায়। উনি যখন বাড়ি ফিরছিলেন, তিনি হঠাৎ দেখতে পান শ্মশানে যেই স্থানে আমার জেঠিমাকে পোড়ানো হয়েছিল, সেই জায়গায় একজন মহিলা বসে আছে। সেই ভদ্র মহিলা ভাবেন, এই সন্ধেবেলায় এরকম ভাবে কে বসে আছে? উনি বলেন, এই তুই না সধবা, এই সন্ধেবেলায় কেউ এখানে বসে থাকে? যা বাড়ি যা। এই কথা বলাতে চিতার ওপরে বসে থাকা সেই মহিলা কিছুটা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালে ওনার সারা শরীর যেন বরফে পরিণত হয়ে যায়। উনি যাকে দেখছেন সে আর কেউ নয়, আমার মৃত জেঠিমা। উনি হাতের সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে আমাদের বাড়িতে এসে আমাদের সম্পূর্ণ ঘটনাটি বর্ণনা করেন। শ্রাদ্ধের আগের দিন আত্মীয়রা এসে গেছে। দাদা দিদিরা মিলে সেই সময় ছাদের ওপরে গল্প করছে। হঠাৎ করেই কোথা থেকে পায়েসের গন্ধে চারিদিক ম ম করে ওঠে। আমাদের মধ্যে একজন বলে, আজ আবার পায়েস রান্না হচ্ছে নাকি? সবাই তখন বলে, চল তাহলে দেখে আসি। নিচে এসে মাকে জিজ্ঞাসা করায় তিনি বলেন, না তো, আজ তো পায়েস রান্না হচ্ছে না। আমরা আবার ছাদে চলে আসি। সেই সময় হঠাৎ করেই আমার কানে কেউ যেন বলে, আমার পছন্দ তুই ভুলে গেলি, এবার তো আমাকেও ভুলে যাবি, তাই না রে? গলার স্বর শুনে আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে এটা আমার জেঠিমাই। আমি আশেপাশে কাউকে দেখতে না পেয়ে চুপচাপ ছাদ থেকে নেমে আসি, আর কাউকে কোনো কথা জানাই না। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তাই সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আমি, মা, ভাই ঘুমাচ্ছি একসাথে। রাত 1টা কি 2টো নাগাদ মায়ের ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়। বাইরে মা জানলার দিকে তাকাতে তিনি দেখতে পান একজন মহিলা জানলায় দাঁড়িয়ে আছে। সেই মহিলা সোজাসুজি তাকিয়ে আছে মায়ের দিকে। সেই মহিলা আমার মাকে বলে ওঠে, ওকে আমায় দিয়ে দে। আগেই বলেছিলাম মা খুব সাহসী একজন মহিলা। উনি উত্তরে বলেন, কার কথা বলছো? সেই মহিলা বলে, আবার কার? তোর মেয়ের কথা বলছি। মা বললেন, আমি দেব না, তুমি যাও এখান থেকে। সেই মহিলা বলে,
দিবি না কেন? মা তখন বলেন, তুমি তো মারা গেছো, তুমি না ওকে এত ভালোবাসতে, তাহলে তুমি কেন ওর ক্ষতি করতে চাইছো? ও তোমায় দেখে ভয় পাচ্ছে, তুমি কি চাও ওর অবস্থা তোমার মতোই হোক? সেই মহিলা বলে, আমি এখানে একা থাকতে পারছি না রে, আমি এখানে একা থাকতে পারছি না, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মা তখন জেঠিমাকে বলে, হ্যাঁ গো যাও, তোমার ইহজগতে আর কোনো ঠাঁই নেই, তুমি যাও। জেঠিমা তখন এই শেষ কথাটাই মাকে বলে যান, সেটা হচ্ছে, মরলেই কি সবাই মারা যায় রে? কেউ কেউ ইহজগতেই থেকে যায়, যেমনটা আমার সাথে হয়েছে। এরপর সেই মহিলা জানলার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন ঠিকঠাকভাবে শ্রাদ্ধ শান্তি করা হয়, সবকিছু ঠিকঠাকভাবেই মিটে যায়। পরের দিনই মা আমাকে এক গুণিনের কাছে নিয়ে যায় আর ঝাড়িয়ে নিয়ে আসে। দেখতে দেখতে আজ 5 বছর মতো কেটে গেল, কিন্তু জেঠিমা আর কোনো দিনই দেখা দেননি। কিন্তু জেঠিমার কথা আজও মনে পড়লে গা ছমছম করে ওঠে। আমাদের ছোট্ট পাড়ার অনেকেই জেঠিমার অতৃপ্ত প্রেতাত্মাকে অনুভব করেছে অনেকবার। জেঠিমার মৃত্যু স্বাভাবিক ছিল না অস্বাভাবিক সেটা আজও জানা যায়নি, তবু উনি যেখানেই থাকুক ভালো থাকুক। তো রাজদা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। জোকা ভূতের ঘটনাটি তোমাদের পছন্দ হওয়ায় আমি খুবই আপ্লুত। এভাবেই প্রেতপক্ষ পরিবারের পাশে সবাই থেকো, আমিও থাকবো। তোমাদের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট আমাকে আরও ঘটনা জোগাড় করতে উৎসাহিত করবে। আজ এইটুকুই থাকলো। ভালো থেকো দাদা, ভালো থাকুক প্রেতপক্ষ পরিবার। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। থ্যাংক ইউ স্নিগ্ধা, এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে। বলতে গেলে জোকা ভূতের এটা সেকেন্ড পার্টও ধরে নেওয়া যেতে পারে। তবে যারা 305 নম্বর এপিসোড শোনোনি তাদেরকে অনুরোধ করব যে এই ঘটনা শোনার আগে 305 নম্বর এপিসোডের ঘটনাটা অবশ্যই করে শুনে নিও। আর এবার চলে যাব একটু শাউট আউটের দিকে। তোমাদেরই পাঠানো কমেন্ট পড়ে নেওয়ার পালা। কমেন্ট করেছে অনুরাধা চৌধুরী, দীপ্তি বিশ্বাস, মন্দিরা চ্যাটার্জি দাস, অন্বেষা মণ্ডল, সোমা সাহা, জয়া বণিক। কমেন্ট করেছে মঙ্গল মুখার্জি, অরুণ চক্রবর্তী। আচ্ছা, অরুণ চক্রবর্তীর প্রোফাইল থেকে পাঠিয়েছে কমেন্ট মধুমিতা চক্রবর্তী। দুজনকেই থ্যাংক ইউ জানাচ্ছি। এস জে ব্লগ লিখেছে ঘটনা শুনলাম, দুটো খুব ভয়ের ছিল, এইভাবেই এগিয়ে যাও, পাশে আছি। কমেন্ট করেছে অজন্তা হোড, মামনি শ, শারমিন আক্তার। রাজা দাস লিখেছে দুটো ঘটনাই খুব খুব ভালো লাগলো রাজদা, লাভ ফ্রম হাবড়া। কমেন্ট করেছে অভি স্টুডিও। নবনীতা দে লিখেছে আজকের দুটো ঘটনাই দারুণ লাগলো, খুব ক্রিপি ছিল ঘটনা দুটো, অনেক শুভেচ্ছা প্রেতপক্ষের জন্যে। কমেন্ট করেছে বুবুন ঘোষ, মোহাম্মদ মঞ্জু, শর্মিষ্ঠা চ্যাটার্জি, সুকন্যা, স্বপ্না বাজল, বৌমণি, পারমিতা চক্রবর্তী, প্রিয়াজ লাইফস্টাইল। কমেন্ট করেছে দীপান্বিতা গিরি। ইসমাইল কমেডি লিখেছে ঘটনাগুলো শুনে ভয় পেয়ে গেলাম। কমেন্ট করেছে অন্তিম স্যাড মুভমেন্ট। অমিতা ঠাকুর, সুদেশনা সিনহা রয়, গীতা গোস্বামী, একলা পথের পথিক রে ভাই। বাবাই দাস লিখেছে অনেকদিন পর তাড়াতাড়ি কমেন্ট করতে পেরে খুব আনন্দ লাগছে, ভিডিও এপিসোড তো আমার বরাবরই ভালো লাগে। কমেন্ট করেছে রিয়া সর্দার আর চুমকি ঘোষ। এই সবকটা কমেন্টই এসছিল শ্রাদ্ধ না হওয়া পর্যন্ত মৃতের আত্মা কি বাড়ি ছাড়ে না, প্রেতপক্ষের 310 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা। Está perro este. Ay, joder.
en cera. Mira, es una pieza total, rígida, no se puede manipular. Te digo, no tiene nada. Te digo, mira, te muestro. No hay cables, no hay nada, no es un robot. Es una figura totalmente en cera. See it right now. It's amazing. Look through the window. Woo. It's getting out of hand right now. Woo. Woo. It's getting out of hand right now. Cooking son. What are you doing? Yep. Yep. I gotta pee. Oh, you gotta pee. It's making my bladder. I gotta pee. You gotta pee. I feel like the rapper. Hey, Shut but- up, go. I gotta pee. Oh, yeah. I'm holding my bladder. Yep. I gotta pee. I don't know what else is going on. I gotta pee. It's making me mad. I'm like so in your I gotta pee, bro. Angry like Bowser. Guys, this is probably the worst. My daughter's sleeping with me in my bed tonight. She kept saying that she was really scared of something in her room. I'm a little bit shaky. I don't know if you guys can tell, but this is the same toy that used to go off in the past. And it's always terrified me since. Because I would ask it questions and it would answer. But then what is this?